অধ্যায় ৬ বিনিয়োগের কৌশল। রিসেল রিসেট মানি হানি বইয়ের ৬ষ্ঠ অধ্যায় মূলত বিনিয়োগ নিয়ে। তিনি দেখিয়েছেন কিভাবে সঠিক সময়ে সঠিক উপায়ে বিনিয়োগ করলে শুধু সম্পদ বৃদ্ধি নয় বরং আর্থিক স্বাধীনতার পথও তৈরি হয়। বিনিয়োগে তিনি এক দীর্ঘমেয়াদীর খেলা হিসাবে দেখাতে চান যেখানে ধৈর্য, জ্ঞান ও সঠিক পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিনিয়োগের মূল দর্শন। রিসেল প্রথমেই পাঠকের উদ্দেশ্য তিনি বলতে চান সঞ্চয় আপনাকে টিকে থাকতে সাহায্য করবে কিন্তু বিনিয়োগ আপনাকে ধনী হতে সাহায্য করবে। যদি আপনি শুধু আয় থেকে সঞ্চয় করেন তবে আপনার অর্থ সীমিত থাকবে এবং মুদ্রাস্ফীতির কারণে তার মূল্য কমতে থাকবে। কিন্তু যখন আপনি সেই অর্থ বিনিয়োগ করেন এবং সেটি বৃদ্ধি পায় এবং আপনার জন্য অতিরিক্ত আয় তৈরি করে। বিনিয়োগ শুরু করার ভয় কাটানো। অনেকে মনে করে বিনিয়োগ জটিল এবং শুধুমাত্র বিশেষজ্ঞদের কাজ, কিন্তু লেখক এখানে বলতে চেয়েছেন যে এই ভয়টা সবচেয়ে বড় বাধা। তিনি উৎসাহ দেন ছোট অঙ্ক দিয়ে বিনিয়োগ শুরু করতে। উদাহরণস্বরূপ প্রথম মাসে $50 ও পরের মাসে $100। এইভাবে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। ধীরে ধীরে অভ্যাস গড়ে উঠলে বিনিয়োগের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। বিনিয়োগের ধরন। এই অধ্যায়ে লেখক 3টি প্রধান বিনিয়োগের স্টেপে বলতে চেয়েছেন। 1. স্টক হলো কোনো কোম্পানির মালিকানাধীন ছোট অংশ। স্টক কেনা মানে কোম্পানির মুনাফা ও বৃদ্ধির অংশীদার হওয়া। রিসেল রিসার্চ এখানে তিনি দেখিয়েছেন দীর্ঘমেয়াদী স্টক সবচেয়ে বেশি রিটার্ন দেয়, স্বল্প মেয়াদী যদিও ঝুঁকির মেয়াদি এখানে বেশি থাকে। বন্ড। দ্বিতীয়টি হলো বন্ডস মূলত সরকার বা কোম্পানির ঋণ দেওয়া। এটি বিনিময়ের আপনি সুদ পাবেন। এটি অপেক্ষাকৃত নিরাপদ কিন্তু রিটার্ন স্টকের চেয়ে কম, অর্থাৎ এটিকে স্টেডি বাট স্লো গ্রোথ নামে তিনি দেখিয়েছেন। তৃতীয়টি হচ্ছে রিয়েল এস্টেটস, অর্থাৎ সম্পত্তি বা জমি, ঘর বা বিনিয়োগে আরেকটি জনপ্রিয় উপায়। এর মাধ্যমে ভাড়া আয় অর্থাৎ রেন্টাল ইনকাম ও ভবিষ্যতে সম্পত্তির মূল্য বৃদ্ধি পাওয়া যায়। অর্থাৎ লেখক এখানে নিজেই রিয়েল এস্টেটে ইনভেস্ট করে কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব সেটি দেখিয়েছেন। ডাইভার্সিফিকেশন। একই জায়গায় সব অর্থ বিনিয়োগ করা মানে বিপজ্জনক। যেমন শুধু স্টকে বিনিয়োগ করলে বাজার পড়ে গেলে বিশাল ক্ষতি হতে পারে। তাই লেখক বলেন এখানে বিনিয়োগ সবসময় বৈচিত্র্যময় হওয়া উচিত, অর্থাৎ কিছু টাকা স্টকে, কিছু টাকা বন্ডে, আবার কিছু টাকা রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে ঝুঁকির পরিমাণ কমে ও প্রফিটের পরিমাণ অনেক বেশি হয়। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। রিসেল রিসার্চ এখানে যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো সবসময় দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বিনিয়োগ করার পরামর্শ দেন। তিনি বলেন আজকে বিনিয়োগে আগামী 10, 20 বা 30 বছরে আপনার জীবন বদলে দেবে। অর্থাৎ অল্প সময় লাভের আশায় বারবার কেনাবেচা না করে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। প্যাসিভ ইনকামের সাথে সম্পর্ক। এই অধ্যায়ে তিনি বিনিয়োগের প্যাসিভ ইনকামের সাথে যুক্ত হওয়ার সম্পর্ক তিনি দেখিয়েছেন, কারণ একবার বিনিয়োগ করলে সেটি আপনি সরাসরি শ্রম ছাড়াই আয় করতে পারবেন, অর্থাৎ ভাড়ার টাকা, স্টকের ডিভিডেন্ড বা বন্ডের ইন্টারেস্ট। এর মাধ্যমে আপনি ধীরে ধীরে এমন একটি অবস্থায় পৌঁছে যাবেন যেন একটি সময় কাজ না করেও আপনি অটোমেটিক টাকা উপার্জন করতে পারবেন। অর্থাৎ এখানে লেখক কিছু পরামর্শ দিয়েছেন। আগে ঋণ পরিশোধ করুন, তারপর বিনিয়োগ শুরু করুন। দ্বিতীয়ত, বিনিয়োগের আগে জরুরি তহবিল অর্থাৎ ইমার্জেন্সি ফান্ড নিশ্চিত করুন। তৃতীয়ত, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে গেট রিচ কুইক, দ্রুত ধনী হওয়ার মানসিকতা থেকে দূরে সরে আসুন। চতুর্থ, যত দ্রুত সম্ভব শুরু করুন। টাইম ইজ মার্কেট ইজ মোর ইম্পর্টেন্ট দেন টাইমিং দ্য মার্কেট। অধ্যায় 7 প্যাসিভ ইনকামের মাধ্যমে আর্থিক স্বাধীনতা। রিসেল রিসার্চ এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করেছেন, সেটি হলো প্যাসিভ ইনকাম। তিনি বলছেন শুধু চাকরি বা ব্যবসার সক্রিয় আয় অর্থাৎ অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করে থাকলে আর্থিক স্বাধীনতা অর্জন করা প্রায় অসম্ভব, কারণ সক্রিয় আয় আসে আপনার সময় ও পরিশ্রমের বিনিময়ে। যদি আপনি অসুস্থ হন, চাকরি হারান অথবা কোনো কারণে কাজ বন্ধ করেন তাহলে এই আয় বন্ধ হয়ে যাবে। কিন্তু প্যাসিভ ইনকাম এমন একটি আয় যেখানে আপনি একবার সিস্টেম তৈরি করতে পারলে সেখান থেকে অটোমেটিক আপনার টাকা আসতেই থাকবে। প্যাসিভ ইনকাম কেন গুরুত্বপূর্ণ? অর্থাৎ
রিসেল রিসোর্ট এখানে তিনি স্পষ্টভাবে যে জিনিসটি দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো অধিকাংশ মানুষ চাকরিতে আটকে থাকে কারণ তাদের মাসিক খরচ চালাতে টাকার প্রয়োজন। চাকরি থেকে বেতন না পেলে তারা জীবনযাপন চালাতে হিমশিম খায়, কিন্তু প্যাসিভ ইনকাম থাকলে চাকরির উপর নির্ভরশীল কমে যায়। এটি আপনাকে আর্থিক স্বাধীনতা দেয়, মানসিক চাপ কমায় এবং নিজের পছন্দ মতো জীবনযাপন করার সুযোগ দেয়। তিনি বলেন, যখন আপনার প্যাসিভ ইনকাম আপনার মাসিক খরচ কভার করবে তখন আপনি সত্যিকারভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবেন। প্যাসিভ ইনকামের বিভিন্ন উৎস। এই অধ্যায়ে রিসোর্ট বেশ কয়েকটি বাস্তবসম্মত উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষও ধীরে ধীরে প্যাসিভ ইনকাম তৈরি করতে পারে। রিয়েল অ্যাসেট ভাড়া। তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন কিভাবে অল্প কয়েকটি ভাড়ার বাড়ি থেকে তিনি নিয়মিত আয় করতে শুরু করেছিলেন। একবার সম্পত্তি কিনে ভাড়াটেদের কাছে ভাড়া দিলে তা প্রতি মাসে আপনাকে একটি স্থায়ী রিটার্ন দিবে। দ্বিতীয়, স্টক মার্কেট ও ডিভিডেন্ড ইনভেস্টমেন্ট। শেয়ার বাজারে বিনিয়োগ করলে শুধু মূলধনই বৃদ্ধি হয় না, অনেক সময় ডিভিডেন্ড আকারে নিয়মিত আয়ও পাওয়া যায়। এটি একটি সাধারণ কিন্তু দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকামের সোর্স। তৃতীয়, অনলাইন ব্যবসা ও ডিজিটাল প্রোডাক্ট, অর্থাৎ ইবুক, কোর্স, ব্লগ এমন কিছু একটা তৈরি করে আপনি অটোমেটিকভাবে অনলাইন থেকে একটি প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে পারেন, যদিও শুরুটা একটু কষ্টসাধ্য হয়ে থাকে। রয়্যালটি ইনকাম। নাম্বার 4, গান, বই, ফটোগ্রাফি, নিজের বেস্ট ভার্সন অথবা সফটওয়্যার থেকে রয়্যালিটি পাওয়া যায়। এটি একটি সৃজনশীল ও ক্রিয়েটিভ দারুণ প্যাসিভ ইনকামের উৎস। তাই ব্যক্তিগত অভিজ্ঞতা লেখকের রিসেল রিসোর্ট এখানে জীবন কাহিনী তুলে ধরেছেন। তিনি 27 বছর বয়সে চাকরি ছেড়ে দেন কারণ তার মাসিক প্যাসিভ ইনকাম ছিল সেই সময় $15,000। তিনি দেখিয়েছেন আর্থিক স্বাধীনতা পাওয়া কোনো কল্পনার বিষয় নয়, বরং এটি একটি বাস্তবসম্মত প্ল্যানিং মাফিক পরিকল্পনা, যেটা আপনি করতে পারলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে সক্ষম হবেন। রিসেল রিসোর্ট এখানে তার মানি হানি বইয়ের গুরুত্বপূর্ণ কিছু এক্সাম্পল আছে, আমরা সেই এক্সাম্পল দেখার চেষ্টা করব। বইটিতে মোট 5টি মতো এক্সাম্পল আছে, তো চলুন আমরা দেখা শুরু করি। 1, জরুরি তহবিল, ইমার্জেন্সি ফান্ড গঠন করা। রিসেল রিসোর্ট বইতে বলেছেন জীবনে যে কোনো সময় অপ্রত্যাশিত খরচ আসতে পারে, যেমন চাকরি হারানো, হঠাৎ অসুস্থ হওয়া, গাড়ি বা বাড়ির বড় খরচ। বেশিরভাগ মানুষ এর সময় আতঙ্কিত হয়ে ঋণ নেয় বা ক্রেডিট কার্ড ইউজ করে, যার ফলে আরও বড় রকমের ঋণের ফাঁদে পড়ে। ধরুন আপনার মাসিক খরচ $2,000। আপনি যদি চাকরি হারিয়ে ফেলেন তখন অন্তত 3 মাসের খরচ আপনাকে ম্যানেজ করার মতো টাকা আপনার কাছে থাকতে হবে। যদি অর্থাৎ $6,000, আবার কেউ কেউ বলে 6 মাসের তহবিল রাখতে হবে, যেখানে $12,000 মতো হতে পারে। এর মানে হলো আপনার হাতে অন্তত 3 থেকে 6 মাসের জমানোর টাকা থাকতে হবে। তাহলে আপনি আপনার ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা, হতাশাবোধ এই ভয়টি আপনার কাছে কাজ করবে না ও ঋণের জড়ানোর সম্ভাবনাও থাকবে না। উদাহরণ নাম্বার 2, ঋণ শোধের ডেপ্ট অ্যাভালেন্স পদ্ধতি। অর্থাৎ বইটিতে ঋণ শোধের অনেক কৌশল আছে, এর মধ্যে হচ্ছে ডেপ্ট অ্যাভালেন্স হলো সবচেয়ে বেশি কার্যকরী। এই কৌশলটিতে আপনাকে যা করতে হবে, প্রথমে 1, আপনার সব ঋণ লিস্ট করতে হবে। দ্বিতীয়ত, কোন ঋণের সুদের হার সবচেয়ে বেশি সেটি আগে শোধ করার জন্য মনোযোগী হতে হবে। তৃতীয়ত, অন্য সব ঋণের শুধু ন্যূনতম মিনিমাম পেমেন্ট কিস্তি দিন। আর চতুর্থ, সর্বোচ্চ সুদের ঋণ হয়ে গেলে পরবর্তী ঋণ টার্গেট করুন। যেমন আপনার $5,000 ক্রেডিট কার্ডের ঋণ আছে, যেটার 20% ইন্টারেস্ট। আবার $10,000 স্টুডেন্ট লোন আছে, যেটার ইন্টারেস্ট মাত্র 6%। এই ক্ষেত্রে আপনি আগে ক্রেডিট কার্ডের ঋণ শোধ করবেন, কারণ এর ইন্টারেস্ট রেট অনেক বেশি। এতে আগে পরিশোধ করলে ভবিষ্যতে $1,000 ইন্টারেস্ট আপনি বাঁচতে পারবেন। এভাবে ধাপে ধাপে ঋণ শোধ করা গেলে আপনি মানসিকভাবে অনেক চাপ থেকে মুক্তি পাবেন। উদাহরণ 3, সঞ্চয়ের অর্থাৎ 4 বাস্কেট সেভিং স্ট্র্যাটেজি। এটা সঞ্চয়ের স্ট্র্যাটেজি নামেও পরিচিত। রিসেল রিসোর্ট সঞ্চয়ের 4টি বাস্কেট সেভিং স্ট্র্যাটেজি দিয়ে যে পরামর্শটা দিয়েছেন, তাতে টাকা জমা করার জন্য নির্দিষ্টভাবে কিছু ব্যালেন্স বা সঞ্চয়ের অভ্যাস করতে হবে। যেমন
ধরুন আপনার মাসিক সঞ্চয় ক্ষমতা $1000। এর ভেতর থেকে আপনি প্রথমে $300 জরুরি তহবিলে জমা করবেন, কারণ হঠাৎ সমস্যার জন্য এটা আপনাকে সাপোর্ট দেবে। দ্বিতীয়ত $200, যেটা আপনি মধ্যমেয়াদী সঞ্চয়ে জমা রাখবেন। $300 অর্থাৎ দীর্ঘমেয়াদী সঞ্চয়, যেমন ফ্ল্যাট কেনা, সন্তানের শিক্ষার খরচ, এ বাবদ আপনি $300 জমা রাখলেন। সর্বশেষ $200 অবসর পরিকল্পনা, অর্থাৎ আপনার রিটায়ারমেন্টের সময়ের জন্য ভবিষ্যৎ আগ থেকেই পরিকল্পনা মাফিক $200 আপনি সেভিং করতে পারেন। এটা যেন আপনার বুড়ো বয়সে আর্থিক সমস্যা না হয়। এর ফলে আপনি একসাথে ভবিষ্যতের সব চাহিদার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ যদি শুধু এক জায়গায় সঞ্চয় করে, তবে অন্য জায়গায় হঠাৎ সমস্যা এলে তিনি টাকা খুঁজে পাবেন না। উদাহরণ 4, প্যাসিভ ইনকাম তৈরি করার উদাহরণ। অর্থাৎ এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো প্যাসিভ ইনকাম। অর্থাৎ লেখক নিজেই উদাহরণ হিসেবে দেখিয়েছেন তিনি মাত্র 24 বছর বয়সে রিয়েল অ্যাসেট বিনিয়োগ করে ধীরে ধীরে কয়েকটি বাড়ি কিনে ভাড়া দেন। এছাড়াও তিনি নিজের লেখা বই অনলাইনে বিক্রি করতে শুরু করেন। ফলাফল মাত্র 27 বছর বয়সে তিনি $15,000 মাসিক ইনকাম শুরু করেন, যেখানে তাকে প্রতিদিন সক্রিয়ভাবে কাজ করতে হয় না। তবে ভাড়া দেওয়া বাড়ি এবং বই বিক্রি করে টাকা আসতো, সেটাই তার $15,000 বেশি হতো। এটি প্যাসিভ ইনকামের শক্তি, মানে আপনি একবার পরিশ্রম করে একটা সিস্টেম তৈরি করলেন, তারপর সেটি আপনাকে অটোমেটিক্যালি প্রতিদিন আয় এনে দেবে। যেমন রিয়েল অ্যাসেট ভাড়া, আপনার অনলাইন থেকে ইনকামের কোনো সোর্স, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, শেয়ার মার্কেটের ডিভিডেন্ড, বন্ড ইত্যাদি। এমন মাল্টিপল সোর্স আছে, যে কোনো একটি আপনি বেছে নিতে পারেন। অর্থাৎ রিচেল রেসার্চ এখানে বলেন, যদি আপনি আর ঘুমানোর সময় আয় করতে পারেন, তাহলে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। এই 4টি উদাহরণ থেকে বোঝা যায় রিচেল রেসার্চ লক্ষ্য শুধু টাকা জমানো নয়, বরং ঋণমুক্ত জীবন, সঠিক সঞ্চয়ের অভ্যাস, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্যাসিভ ইনকামের মাধ্যমে স্বাধীনতা অর্জন। এই বইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে, আমরা সেই কোশ্চিনগুলো এখন দেখব এবং সাথে সেই কোশ্চিনের অ্যান্সারগুলোও দেখার চেষ্টা করব। কেন নিজের আর্থিক অবস্থা বোঝা জরুরি? আমরা অনেকেই মাসের শেষে অবাক হই, আচ্ছা আমার টাকা কোথায় গেল? এর প্রধান কারণ হলো আমরা আমাদের আয়, ব্যয়, ঋণ, সঞ্চয় সঠিক হিসাব রাখি না। এখানে রিচেল রেসার্চ বলেন, যদি আপনি নিজের আর্থিক অবস্থার উপর স্পষ্ট ধারণা না পান, তবে আপনি উন্নতি করার কোনো সুযোগ পাবেন না। অর্থাৎ যদি আপনার আয় $30,000 হয় কিন্তু খরচ যদি $32,000 হয়, তাহলে আপনি প্রতি মাসে ঋণের ফাঁদে পড়বেন। কিন্তু আপনি যদি হিসাবে রাখেন, তাহলে কোথাও অপ্রয়োজনীয় খরচ হচ্ছে তা ধরতে পারবেন এবং তা কমিয়ে সঞ্চয়ের সুযোগ তৈরি করতে পারবেন। কোশ্চেন 2, লক্ষ্য নির্ধারণ করলে আসলে কি লাভ হয়? অর্থাৎ জীবনে যেমন লক্ষ্য ছাড়া পড়াশোনা বা ক্যারিয়ারের সামনে যাওয়া যায় না, তেমনি অর্থ ব্যবস্থাপনাতেও লক্ষ্য ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। রেসেল বলেন, আপনি যদি জানেন না আপনি কি অর্জন করতে চান, তবে আপনি কেবল এলোমেলোভাবে টাকা খরচ করবেন। আপনি যদি বলেন আমি আগামী 3 বছরে $2 লক্ষ জমাবো, এটি একটি বাড়ির জন্য, তাহলে আপনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতে হবে তা বুঝতে পারবেন। এতে আপনার খরচের অভ্যাসটাও বদলে যাবে। কোশ্চেন 3, গোল্ডেন নাম্বার বলতে কি বোঝায়? বইয়ের গোল্ডেন নাম্বার হলো আপনার মাসিক আয় থেকে খরচ বাদ দেওয়ার পর যে পরিমাণ টাকা সঞ্চয় হয় বা বিনিয়োগের জন্য হাতে থাকে, এই সংখ্যাটিকে বলা হয় গোল্ডেন নাম্বার, যেটা আপনার দ্রুত লক্ষ্য পূরণের বা আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করে। ধরুন আপনার মাসিক আয় $50,000, সেখান থেকে আপনি $40,000 খরচ করলেন, তাহলে আপনার গোল্ডেন নাম্বার হলো $10,000। এই $10,000 যদি আপনি নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করেন, কয়েক বছরের মধ্যে এটি জরুরি তহবিল তৈরি করবে, ঋণ শোধ করবে এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে। কোশ্চেন 4, ঋণ পরিশোধ করার সঠিক কৌশল কি? ঋণ অনেকের জন্য আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় বাধা। রিচেল রেসার্চ জোর দিয়ে বলেন, প্রথমে উচ্চ সুদের ঋণগুলো শোধ করতে হবে, কারণ সুদের কারণে এই ঋণ
দিন দিন বেড়েই যায়। একবার যখন বড় ঋণগুলো পরিশোধ হয়ে যাবে তখন আপনার উপর মানসিক চাপ কমবে এবং নতুন করে টাকা সঞ্চয় করা সহজ হবে। কারোর কাছে যদি ক্রেডিট কার্ডের ঋণ থাকে যার ইন্টারেস্ট রেট 20%, আর একটি শিক্ষা খাতের ঋণ থাকে যার ইন্টারেস্ট রেট 8%, তাহলে প্রথমে ক্রেডিট কার্ডের ঋণ শোধ করা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কোশ্চেন 5, প্যাসিভ ইনকাম কেন এত গুরুত্বপূর্ণ? সাধারণত চাকরি আমরা আয় সরাসরি আপনার সময় ও পরিশ্রমের সাথে যুক্ত, কিন্তু প্যাসিভ ইনকাম হলো এমন একটি আয়ের সিস্টেম বা উৎস যা আপনাকে সময় ব্যয় না করলেও আসতে থাকে। এটি হতে পারে ভাড়ার বাড়ি থেকে আয়, শেয়ার, ডিভিডেন্ড বা বন্ড থেকে লাভ, অথবা অনলাইন বা ডিজিটাল কোনো সোর্স থেকে ইনকাম। অর্থাৎ রেচেল রেসওয়ার্ড নিজেই প্যাসিভ ইনকামের মাধ্যমে মাত্র 27 বছর বয়সে চাকরি ছেড়ে দেন এবং প্রতি মাসে $15,000 উপরে উপার্জন করতে থাকেন। আপনি যদি একটি অনলাইন কোর্স তৈরি করেন, একবার কাজ করলে সেটি বারবার অটোমেটিক্যালি আপনার কাছে রিনিউ হবে এবং সেখান থেকে আপনি একটা প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে পারবেন। এমন যে কোনো একটি এক্সাম্পল বা উদাহরণ আপনার পার্সোনালিটির সাথে যায়, সেটাই আপনি প্যাসিভ ইনকাম হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ মানি হানি বা রেচেল রেসওয়ার্ডের বই থেকে আমরা যে শিক্ষামূলক বিষয়গুলো গ্রহণ করতে পারি বা যে শিক্ষাগুলো বইটা থেকে আমরা নিতে পারি এবং শিক্ষামূলক যে বিষয়গুলো বইতে দেখানো আছে আমরা এখন সেগুলোই দেখার চেষ্টা করব। 1, আর্থিক সচেতনতার গুরুত্ব। বইটিতে শেখায় যে আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ রাখা মানে হলো আপনার জীবনের বিভিন্ন সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ রাখা। আপনি যদি নিজের আয়, ব্যয়ের ও ঋণের পরিমাণ না জানেন তাহলে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। প্রতিটি টাকা যে কোথায় যাচ্ছে সেটা জানা ও সঠিকভাবে নোট ও আমাদের অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চলতে পারলেই আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। অর্থাৎ নিজের আর্থিক তথ্য জানার মাধ্যমে আমরা সুসংগঠিত সিদ্ধান্ত নিতে পারি এবং অর্থকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। 2, স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণের গুরুত্ব। লক্ষ্য ছাড়া অর্থ ব্যবস্থাপনা, অর্থ ম্যানেজমেন্ট করা মানে হলো যে কোনো দিকে দৌড় দেওয়া যার কোনো গন্তব্য নেই। বইটিতে আমাদের শেখায় যে ছোট এবং বড় আর্থিক লক্ষ্য স্থাপন করা জরুরি, যেমন ঋণমুক্ত হওয়া, জরুরি তহবিল তৈরি করা, বড় বিনিয়োগে যাওয়া বা অবসর পরিকল্পনা। লক্ষ্য নির্ধারণ করলে আমরা আমাদের সঞ্চয় ও বিনিয়োগের সঠিক পথে পরিচালনা করতে পারি। লক্ষ্যহীন জীবন আর্থিকভাবে অনিয়ন্ত্রিত হয়। লক্ষ্য স্থাপন করলে আমরা সহজে অগ্রগতি পরিমাপ করতে পারি। 3, সঞ্চয় করার কৌশল। বইটিতে 4টি অর্থাৎ 4 বাস্কেট স্ট্র্যাটেজিক কৌশল দেখানো আছে: জরুরি তহবিল, মধ্যবর্তী সঞ্চয়, দীর্ঘমেয়াদী সঞ্চয় ও রিটায়ারমেন্ট প্ল্যানিং। একইভাবে সঞ্চয়কে তিনি ভাগ করেছেন অর্থ সর্বত্র ছড়িয়ে না রাখা ও সুসংগঠিতভাবে সজ্জিত রেখে সম্ভবত প্ল্যানিংভাবে ইউজ করা। সঞ্চয়কে লক্ষ্যভিত্তিকভাবে ভাগ করলে আর্থিক চাপ কমে এবং জরুরি পরিস্থিতিতেও আমরা স্থিতিশীলভাবে থাকতে পারি। 4, ঋণের ব্যবস্থাপনা। রিসার্চ বলেন যে ঋণকে বোঝার মতো বা বানাতে হবে। উচ্চ ইন্টারেস্ট রেটের ঋণ আগে পরিশোধ করতে হবে। ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্ক হতে হবে যাতে ঋণের ফাঁদে আমরা না পড়ি। আমরা ঋণকে নিয়ন্ত্রণ করতে পারি। ঋণকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করলে আর্থিক স্বাধীনতার পথে বাধা কমে যায়। বিনিয়োগের গুরুত্ব। বইটিতে শেখায় যে শুধুমাত্র সঞ্চয় যথেষ্ট নয়, বিনিয়োগের মাধ্যমে অর্থ বৃদ্ধি করা যায়। স্টক, ডিভিডেন্ড, বন্ড ও রিয়েল অ্যাসেটের মাধ্যমে যে কোনোভাবে বিনিয়োগ করা যেতে পারে। বিনিয়োগ আমাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বাধীনতা দেয়, আমাদের অর্থকে কার্যকরভাবে বৃদ্ধি করার একটি কৌশল হিসাবে কাজ করে। প্যাসিভ ইনকামের গুরুত্ব। নাম্বার 6, রিসার্চ তার অভিজ্ঞতা থেকে দেখিয়েছেন যে প্যাসিভ ইনকাম যেমন রিয়েল অ্যাসেট, ভাড়া দেওয়া, অনলাইন বিজনেস, ডিজিটাল প্রোডাক্ট, এটা আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি। প্যাসিভ ইনকাম থাকলে আমরা শুধু জীবিকার জন্য কাজ করতে বাধ্য থাকি না, বরং আমাদের সময় ও অর্থেও নিয়ন্ত্রণ করতে পারি। এই পয়েন্টটা থেকে যে শিক্ষামূলক বিষয়টা আমরা গ্রহণ করতে পারি সেটি হলো সক্রিয় আয়ের পাশাপাশি
প্যাসিভ ইনকাম তৈরি করা আমাদের আর্থিক স্বাধীনতা নিরাপদ ও স্বাধীন করে তোলে। সর্বশেষ শিক্ষাটি হলো মানসিকতা ও ডিসিপ্লিন, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানসিকতা। আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য ধৈর্য, প্ল্যানিং ও নিয়মিত আর্থিক ডিসিপ্লিন অপরিহার্য। অল্প সময়ে বড় সমৃদ্ধি আশা না করে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া উচিত। আর্থিক স্বাধীনতা কেবল টাকারই হিসাব নয়, বরং মানসিকতা, সচেতনতা ও নিয়মিত অভ্যাসের ফল। আর্থিক স্বাধীনতা শুধু ধনশালী হওয়া নয়, বরং নিজের অর্থের উপর নিয়ন্ত্রণ পাওয়া। মানি হানি বইটি আমাদের শেখায় কিভাবে সঠিক পরিকল্পনা, নিয়ম, সঞ্চয় ও ঋণ নিয়ন্ত্রণ ও প্যাসিভ ইনকামের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের আর্থিক জীবনযাপন তৈরি করতে পারি। এরই মাধ্যমে আমরা সম্পূর্ণ বইটির চ্যাপ্টার বাই চ্যাপ্টার এক্সপ্লেনেশন, বইয়ের গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো, বইয়ের যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনের অ্যান্সারগুলো ও এই বই থেকে কিভাবে জীবনমুখী শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারি সেই বিষয়গুলো আমরা 5টি স্টেপই দেখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের প্রথম পর্ব ও আজকের দ্বিতীয় পর্ব, এই দুটি পর্ব নিয়ে আপনাদের ফাইন্যান্সিয়াল জার্নি, ফাইন্যান্সিয়াল লিটারেচারি, ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক উন্নয়নের প্রবৃদ্ধি আপনাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এবং বইটির কোন অংশ কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। বইটি যদি কোনো কন্ট্রোভার্সি থাকে সেটাও আমাদের কমেন্টসে জানাবেন। আপনাদের ইন্সপাইরেশন আমাদের পরবর্তী এপিসোড বানাতে আরও বেশি সাহায্য করে। আমাদের চ্যানেলটা মেইনলি ফাইন্যান্সিয়াল লিটারেচারির উপরে। এখানে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ক্যাটাগরির সকল বই থাকে, যেমন স্টক মার্কেট, শেয়ার বাজার থেকে শুরু করে জেনারেল ইনভেস্টিং থেকে শুরু করে ইনভেস্টমেন্টের টোটাল ক্যাটাগরি, ট্রেডিং থাকে এ টু জেড, এবং পার্সোনাল ফাইন্যান্স, এই ক্যাটাগরির বইগুলো আমরা কভার করার চেষ্টা করি। তো ধাপে ধাপে সবগুলোই আসবে। আজকের এই বইটা আমরা আমাদের মানি সাইকোলজি প্লেলিস্টের ভিতরে রাখবো। মানি সাইকোলজির ভিতরে এমন কিছু বই আরও আছে, সেগুলো আপনারা স্টেপ বাই শুনতে পারেন। যদি আপনারা স্টক মার্কেট শুনতে চান সেটা স্টক মার্কেটের প্লেলিস্টে যাই শুনবেন। ইনভেস্টমেন্ট শুনতে চাইলে ইনভেস্টমেন্টের ভিতরে গিয়ে শুনতে পারবেন। ক্রিপ্টোকারেন্সির বইগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব, আমাদের সেটা নিয়ে প্রসেসিং চলতেছে। বইগুলো একটু কালেক্ট করা যদিও কষ্ট হচ্ছে, না হলে আমরা ক্রিপ্টোকারেন্সির বইগুলো আরও আগে নিয়ে আসতাম, যদিও আমরা সেটা ম্যানেজ করতেছি, প্রসেসিং চলতেছে। বইগুলো হাতে পেলে আমরা ক্রিপ্টোকারেন্সি ও স্টক মার্কেটের পরবর্তী বইগুলো খুব শীঘ্রই লঞ্চ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আপনাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।